আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যেয়ে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছে, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন। এবং আমরা এটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে, এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে না। কারণ তার পুত্র আছে সজীব ওয়াজেদ জয়, মেয়ে আছে পুতুল, তার নিজের বোন আছে এবং ভাগ্নি আছে। সবাই ভারতে এসে এই সিদ্ধান্ত নিবে যে শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে। যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে তার লাশ নিয়ে আসতে দিবে কিনা বা কোনো বিশৃঙ্খলা হবে কিনা, এইটা নিয়ে শেখ হাসিনার পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছে। সজীব ওয়াজেদ জয় যুদ্ধের কারণে ভারতে আসতে পারতেছে না, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই ভারতে আসতে পারতেছে না। এই ধরনের নিউজ আজকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম, প্রচুর নিউজ দেখলাম। আপনারা অনেকে আমার কাছে পাঠিয়েছেন। আবার আপনাদের এই নিউজগুলো দেখে আমি বিভিন্ন মিডিয়া খোঁজাখুঁজি করলাম, চেষ্টা করলাম। ভারতের বেশ কয়টা অনলাইন পোর্টালে এই নিউজটা হয়েছে দেখলাম, কিন্তু এই নিউজ গোপন করার কারণ কি? শেখ হাসিনা যদি মারা যায় তাহলে গোপন করলে ভারতের কি কোনো লাভ হবে, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লাভ হবে? আর আসলে কি শেখ হাসিনা মারা গেছে? আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, 5 আগস্টের পর থেকে নির্বাচন হওয়া পর্যন্ত, নির্বাচনের পরেও শেখ হাসিনা বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পর 12 তারিখের পর 13 তারিখ পর্যন্ত তার বক্তব্য শুনেছি বিভিন্নভাবে। তাদের আওয়ামী লীগের যে পেজ আছে সেই পেজে অডিও কলে কথা বলে, এবং এক সময় তিনি ভারতের মিডিয়ার সামনে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন। এই কয়েকদিন ধরে, অর্থাৎ 13 তারিখের পর থেকে শেখ হাসিনার কোনো বক্তব্য আর শুনতে পাচ্ছি না, কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। কোনো অডিও কল নয়, কোনো ভিডিও কল নয়, কোনো পত্রপত্রিকায় নিউজ, ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শেখ হাসিনার এইরকম নাই হয়ে যাওয়ার কারণ কি? আসলে শেখ হাসিনা মারা গেছে? শেখ হাসিনা যদি মারা যেয়ে থাকে তাহলে সেটার নিউজ হচ্ছে না কেন? এখন অনেকেই বলছেন শেখ হাসিনা মারা গেছে, আপনারা অনেকে আমার কাছে নিউজ পাঠিয়েছেন। আবার অনেকেই বলছেন যে না, শেখ হাসিনা মারা যায়নি, এর মধ্যে গোপন কিছু রহস্য আছে। অনেক চাপাচাপি করার পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উপরে অনেকগুলো চাপ সৃষ্টি করেছিল যে আপনাদের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি বাতিল করব। শেখ হাসিনাকে যদি থামিয়ে না রাখা যায়, শেখ হাসিনার মুখ যদি আপনারা বন্ধ না করেন, ভারত থেকে বলা হলো যে শেখ হাসিনা ভারতে আছে রাজনৈতিক আশ্রয়, সে তার ব্যক্তি স্বাধীনতার একটা পার্ট হিসেবে কথা বলতে পারে, অনলাইনে কথা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এত চাপ সৃষ্টি করার পরে শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেই শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেল, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন যে এক স্বৈরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, এক স্বৈরাচার ক্ষমতা দখল করে চলে গেছে, নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচার ক্ষমতায় বসছে, তারেক রহমান স্যারকে উদ্দেশ্য করে বলছেন। এবং তারেক রহমান স্যারের পরিবার এই নিয়ে ওই যে আগে যেভাবে বলতেন যে ওই শহীদ রাষ্ট্রপতিও খুনি, বেগম খালেদা জিয়াও খুনি, এই তারেক রহমানও আসামি, এই ধরনের যেটা বলতেন, সর্বশেষ শেখ হাসিনা এই কথাগুলো কিন্তু 13 তারিখে বলেছেন, নির্বাচনের পর 13 তারিখ বলেছে। এই 13 তারিখ থেকে আজকে পর্যন্ত, 13 ফেব্রুয়ারি থেকে আজকে এই যে মার্চের 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত শেখ হাসিনার কোনো বক্তব্য নাই, একবার টোটাল বন্ধ। অনেকে বলছেন শেখ হাসিনা মারা গেছে, হিমাগারে রাখা হয়েছে যাতে সে পচে না যায়, এই জন্য শেখ হাসিনা কথা বলছে না। আসল ঘটনা সেটা নয়। আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের সাথে ভারত একটা সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছে, ভালো একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। নির্বাচনের আগে ভারত থেকে কিন্তু বলা হয়েছিল যদি তারেক রহমান ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক বা উন্নয়নমূলক সম্পর্ক হবে, সেটাই বাস্তবায়িত হচ্ছে। আর এই সম্পর্কের মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে, বাংলাদেশের জনগণের মধ্যে যেন কোনো ধরনের আবার আগের মতো অশান্তির সৃষ্টি না হয়,
ভারতের প্রতি বাংলাদেশের জনগণ যেন আর ক্ষুব্ধ না হয়, এই জন্য ভারত নিজে থেকেই শেখ হাসিনাকে চাপে রেখেছে, যাতে শেখ হাসিনা কথা না বলে, বাংলাদেশ বিষয়ে যেন কথা না বলে। এই জন্য ভারতই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। আসলে শেখ হাসিনা মারা গেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আবার হতেই পারে, আল্লাহ মানুক, কারণ হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটাই, যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত নিজেই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী আছে তাদের মুখ ভারত নিজে থেকেই বন্ধ করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই একটা খবর পেয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি আসতেছে। এটা নিয়ে আওয়ামী লীগের বা হচ্ছে যারা এই আন্দোলন বিরোধী আর কি, কোনো অভ্যুত্থান যেটা হয়েছে এটার বিরোধী যারা ছিলেন, তারা নানা ধরনের টল করতেছে যে আগে তো স্লোগান দেওয়া হতো দিল্লি না ঢাকা, এখন তাহলে দিল্লি থেকে কেন তেল নেওয়া হচ্ছে, নানা ধরনের আলোচনা করছে। যাক, এটা আমার টপিক না, টপিক হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছেন কিনা। এখন এদের মধ্যে থেকে যাতে এদেরকে আর বেশি উৎসাহিত না হয়, অর্থাৎ শেখ হাসিনা যদি বক্তব্য দেয়, এই যে আওয়ামী লীগের যারা আছে এরা উৎসাহিত হয়ে বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়েছিল, এখন আপাতত সেই খবরগুলো পাওয়া যাচ্ছে না, গোপনে হচ্ছে কিনা জানি না, খোলা হচ্ছিল। তো শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটা হবে, তখন ভারতের প্রতি বাংলাদেশের জনগণ আরো ক্ষুব্ধ হবে, ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে না। আর এই যে জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে আসতেছে, এগুলো নিয়েও বেশি আলাপ আলোচনা হবে না। এখন বাংলাদেশের জনগণ অন্তত এই আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারত যেহেতু বাংলাদেশকে সহযোগিতা করতেছে, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি একটা প্রীতির সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ বুঝবে যে আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম যখন বৃদ্ধি পাচ্ছে, কোনো দেশ থেকে বাংলাদেশের তেল নিয়ে আসা খুব একটা সহজ হচ্ছে না, তখন ভারত থেকে বাংলাদেশ তেল নিয়ে আসতে পারতেছে, আমরা জ্বালানি পাচ্ছি, অর্থাৎ ভারতের প্রতি মানে একটা নরম মনের সৃষ্টি হবে বাংলাদেশের জনগণের। সেই জায়গায় যদি হাসিনা কথা বলে তাহলে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, জনগণের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। ভারতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায়, সেই দায়টা ভারতের উপরে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যেয়ে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছেন, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন, দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন। আমরা একটা কথা বলি, সালাউদ্দিন আহমেদ শহুরে বাটপার। আপনারা বিভিন্ন নাটক সিনেমা দেখেছেন না, গ্রামের চাচাতো ভাই এবং শহরের বাটপার। শহরের যে মামাতো ভাই, মামা সাধারণত ঢাকা থাকেন, আর চাচাতো ভাই সাধারণত গ্রামে থাকে। তা গ্রামের চাচাতো ভাই শহরের মামাতো ভাই, তো শহরের মামাতো ভাই হন বাটপার শ্রেণীর, শহরে থাকে, একটু শুদ্ধ কথা বলে, আবার পড়াশোনা করলে দু একটা ফুটুর ফাটুর ইংরেজি বলে। এবং ওই গ্রামের চাচাতো ভাই যখন শহরে যায়, তখন ওই চাচাতো ভাইকে দিয়ে ওই শহরের মামাতো ভাই তার ফ্রেন্ডদের দিয়ে পকেট মারায়। এরকম বাটপারে কিন্তু করে, আমরা দেখেছি। মোবাইল চুরি করায়, মোবাইল ছিনতাই করায়। সালাউদ্দিন আহমেদ কিন্তু এরকম শহরে বাটপার শ্রেণীর। পার্লামেন্টে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান অভাব, পড়াশোনা জানা জ্ঞানী লোকের যথেষ্ট অভাব। এই সুযোগে সালাউদ্দিন আহমেদ স্রেফ বাটপারি করছে। হ্যাঁ, আমি এই জানি সেই জানি, শেখায়াত অমুক তমুক, উর্দু ফার্সি, সে নানান ভাব নেন, বিশাল কিছু। অথচ এখানে তার হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতো বিজ্ঞ আইনজীবীরা পার্লামেন্টে যেতে পারেনি, যার ফলে তিনি আইনের ভুলভাল ব্যাখ্যা দেন, ব্যাংক আইনের অপব্যাখ্যা করেন, আরো নানান সংবিধানের অপব্যাখ্যা করেন। ভাগ্য ভালো শিশির মনির নাই, তাহলে অপব্যাখ্যা ছুটে যেত। এই জন্য ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ এক প্রকার বাটপারি করছে, নিজেকে বিশাল জ্ঞানী হিসেবে জাহির করানোর চেষ্টা করছে। এই জন্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তার যে কিছু দুর্বলতা, এগুলো নিয়ে হিট করলে সালাউদ্দিন আহমেদ থেমে যাবে, দেখবেন 2-3 বার থেমে যাবে। এমনিতে সরকারে কিংবা বিএনপিতে সালাউদ্দিন আহমেদ একটা ধরা খেয়েছেন খলিলুর রহমানের মাধ্যমে, এখন বিএনপি সরকার চলছে খলিলের থিওরিতে, ইউনুস খলিলের থিওরিতে। কিছুদিন আগ পর্যন্ত চলছিল পুরোপুরি সালাউদ্দিন আহমেদের থিওরি। সালাউদ্দিন আহমেদ তো পরিবার কোটায় বিএনপিতে আজকে তার এই শক্তিশালী অবস্থান। খালেদা জিয়ার সম্ভবত বোনের মেয়ে বা এরকম কোনো আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয় চাকরি করতেন, কেরানিগিরি করতেন সালাউদ্দিন আহমেদ। বিসিএস ক্যাডার হয়ে একটা পর্যায়ে আপনি এক্সিকিউটিভ পোস্ট পাবেন, যে আপনার একটা নির্বাহী ক্ষমতা থাকবে যখন আপনি ইউএন হবেন বা ডিসি হবেন, কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে জাস্ট কেরানিগিরি করতে হবে। আপনার আসলে এরকম কিছু পাওয়ার থাকবে না, কিছু ফাইল প্রসেস করবেন, সাইন নিয়ে যাবেন ডিসির কাছ থেকে, ডিসি কিছু কাজ দিবে, আপনি ওই কাজ করবেন। ডিসি বলবে যে অমুক জায়গায় যাও, যে পরীক্ষা হলে ডিউটি করে আসবে, ডিউটি করে আসবে। এটাকে অনেকে উন্নত দেশের কেরানিগিরি চাকরির সাথে অনেকে তুলনা করে। বাংলাদেশে না এইসব কেরানিগিরিকেও অনেক প্রেস্টিজিয়াস হিসাবে দেখানো হয়। সালাউদ্দিন আহমেদ কেরানি ছিলেন, ডিসি অফিসার কেরানি ছিলেন, বগুড়া ডিসি অফিসার কেরানি ছিলেন, বিশেষ ক্যাডার। পরবর্তীতে খালেদা জিয়া তার সাথে আত্মীয়তা করে তাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে, এবং কথিত আছে যে তারেক জিয়ার গৃহ শিক্ষক। এই সূত্র ধরে তিনি আজকে এই অবস্থায় এসেছেন। এখন সালাউদ্দিন আহমেদ যে বাটপারিগুলো করছেন, পার্লামেন্টে যে চাপাবাজি করছেন, এই পার্লামেন্টে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, এই পার্লামেন্টে যদি দেলোয়ার হোসেন সাইদির মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, যদি এখানে শহীদ কামরুজ্জামানরা পার্লামেন্টে যেতে পারতেন, কাদের মোল্লারা যেতে পারতেন, সাপোজ এখানে যদি থাকতেন, সুরঞ্জিত সেন গুপ্তের মতো অত্যন্ত মেধাবী এবং যোগ্য পার্লামেন্টারিয়ান, কিংবা তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান যদি এখানে থাকতেন, দেখতেন যে সালাউদ্দিনের মুখ ফুটে আর কথা বের হয় না। কারণ কি বলতে যে কি হয়ে যেত, একটা বেকায়দায় পড়ে যেত। তো এখন ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ বাটপারি করছেন। তিনি সব জায়গায় প্রধানমন্ত্রীর পক্ষ তিনি, ধর্মমন্ত্রীর পক্ষ তিনি, সবের উদ্দেশ্যে দাঁড়ান। তিনি পার্লামেন্টে একটা হাসি তামাশার একটা জায়গায় পরিণত করেছেন। পার্লামেন্টে প্রত্যেক সেকেন্ডের জন্য বিরাট অংশের খরচ হয়, আর সেখানে তিনি হাসি তামাশা করছেন। কিন্তু মাঝে মাঝে জামাতের পার্লামেন্টারিয়ান বোর্ড অত্যন্ত দুর্বল, পড়াশোনা জানা লোকের অভাব, কিন্তু 2-1 জন আছেন মাঝে মাঝে তারা একটু ঘটনা ঘটিয়ে দেন। তো দর্শক, ব্যারিস্টার নজিব মোমের অত্যন্ত ভদ্র এবং মেধাবী লোক, তিনি অত্যন্ত সফটলি, আরেকটু স্মার্টলি বলে ভালো হতো, সালাউদ্দিন আহমেদের একটা গোমন ফাঁস করে দিয়েছেন পার্লামেন্টে, যে সালাউদ্দিন আহমেদ এসালামের গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছে, খোঁচা দিয়েছে।
এই সংবর্ধনায় সালাউদ্দিন আহমেদের 12টা বেজে গেছে। এদিকে জামাত শিবিরের লোকজন সেই পুরনো খবর আবার জনমনে এস্টাবলিশ করেছে এবং পুরনো যে পেপার কাটিং এগুলো জামাতের মিডিয়া উইং প্রচার করছে যে এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ যে ধরা খেয়েছেন তার প্রমাণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে এই এস আলমের গাড়ি চড়া বিতর্কে ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচার জবাবে তিনি বলছেন, না আমরা গরিব না, টাকা পয়সা আছে। এখন তার সম্পত্তির হিসাব নিকাশও বেরিয়ে গেছে, এত ধনী কিভাবে হলেন। 2008 সালে যা ছিল তার চাইতে এত গুণ বেশি সম্পত্তি কিভাবে হলো। 4000 স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটে থাকেন, যেটা একসময় ছিল না। প্লট আছে অনেক, অর্ধ শতাধিকের উপর, প্রায় শতের কাছে প্লট। এত টাকা দেখি এস আলমের গিফট নাকি, জনমনে আরো সন্দেহ ঢুকে গেছে। এখন ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচায় এস আলমের গাড়ি চড়ে সংবর্ধনা নেওয়ার বিষয়ে তাকে একটা ব্যাখ্যা দিতে হয়েছে। আসলে কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেন, তিনি এক প্রকার ধরা খেয়েছেন, যার ফলে তিনি নিজেই বলেছেন আমি দুঃখ প্রকাশ করছি। এইসব ব্যাখ্যাটাকে এগুলো গেছেন, এইসব ব্যাখ্যা হাসিনা সবাই দিত, সবার কাছে ব্যাখ্যা আছে। এস আলমের গাড়িতে চলেছে এটা সরল কথা, অতএব এখানে কোনো ব্যাখ্যা নেই। এস আলম টার্গেট করে বিশেষ উদ্দেশ্যে গাড়ি পাঠিয়েছে এবং এস আলমের সার্ভিস, এস আলমকে যে এখন তার রিওয়ার্ড দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এস আলমের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে চায়, তাদেরকে প্রকৃত মালিক বলে এবং তাদের নাম একবারও বলে না নেতিবাচকভাবে। আচ্ছা, আমরা তো এস আলমকে সকাল সন্ধ্যা গালি দিই। এস আলমকে সালাউদ্দিন আহমেদ পারলে একটা গালি দিক না, চ্যালেঞ্জ দিলাম যে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এস আলমকে একটা গালি দেন, এস আলম লুটেরা, অর্থ পাচারকারী বা এরকম একটা কথা বলেন না, যেটা সত্য কথা, যা প্রমাণ আছে এরকম একটা কথা বলেন, দেখবেন সালাউদ্দিন আহমেদ বলতে পারে না। এই জন্য এই এস আলমের গাড়ি চড়ার বিতর্কে যে ব্যাখ্যা দিয়েছেন ওটা কোনো ব্যাখ্যা না। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রচার করিয়েছেন যে ব্যাখ্যা দিয়েছেন, আসলে কোনো ব্যাখ্যা না। মূলত তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, একটু ইনিয়ে বিনিয়ে কথা বলে। ওরকম ব্যাখ্যা, খুনের সপক্ষ ব্যাখ্যা আছে জানেন। সাপোজ আপনি একজনকে খুন করলেন, একদম দিনে দুপুরে আপনি কুপিয়ে মেরে ফেলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা এরকম যে কোনো একটা হত্যাকাণ্ডের করলেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ড আর বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আপনি কি জানেন হত্যাকারীদের কত ব্যাখ্যা আছে যে আসলে আমি হত্যা করতে চাইনি, এভাবে হয়ে গেছে, বিশ্বজিৎকে এভাবে মারতে চাইনি, এভাবে হয়ে গেছে। এর মানে ব্যাখ্যা যে কোনো অপকর্মের পক্ষে আছে, হয়তো এইসব ব্যাখ্যা টাকা দিয়ে পার পাওয়া যাবে না। জনগণ বুঝে গেছে আপনি এস আলমের দালাল এবং এস আলম আপনার পিছনে ইনভেস্ট করেছে, আপনি এস আলমকে এখন রিওয়ার্ড দিচ্ছেন মন্ত্রী হয়ে। এই তো আবার এই যে দেখেন বাটপারি কত প্রকার। এই যে প্রথমে যে সালাউদ্দিন আহমেদের বাটপারি নিয়ে বললাম, যে ব্যারিস্টার নজিব মোমেন বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এস আলমের মালিকানাধীন গাড়িতে সংবর্ধনা নিয়েছে। তো এটা আবার জবাব দিচ্ছে, না না স্বরাষ্ট্রমন্ত্রী সরেনি, তখন আমি বিএনপি নেতা ছিলাম। আরে ভাই, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা কি বলেছে? এটা নিয়ে আবার পেঁচানোর কি দরকার? এরকম পেঁচা, এটা বাটপারি। আবার দেখেন ইসলামী ব্যাংক ইসলামিক না সুদী, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন কোনো বিতর্ক নাই, বা এই বিতর্ক থাকলেও এটা নিয়ে সালাউদ্দিনকে কেউ জিজ্ঞেস করেনি। অথচ তিনি বলেন ইসলামী ব্যাংক ইসলামী। আরে ভাই, আপনি ঘটনা অন্যদিকে, আপনার ব্যাংক ডাকাতি আড়াল করতে আপনি ইসলামিক নন ইসলামিক এই ব্যাখ্যা নিয়ে এসেছেন। বাটপারি, এভাবে বাটপারি করছে। এবং ভদ্রলোক এই যে বিভিন্ন দেশে ঘোরাফেরা করেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। উনি এমন কিছু শব্দ চয়ন করেছেন যেগুলো আমরা সচরাচর কোনো জ্ঞানী মানুষের মুখ থেকেও শুনি না। এর মধ্যে একটি কথা উনি বলেছেন যেটা আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছে, যে আমাদের শুধু রেমিটেন্স করলে হবে না, আমাদেরকে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স করতে হবে। ওয়াও, মানে হোয়াট এ পয়েন্ট। দেখেন, উনি বোঝাতে চাচ্ছেন এই যে বাঙালি ছেলেরা, মানে বাংলাদেশি ছেলেরা, ইন্টেলেকচুয়াল ছেলেরা যখন বিদেশে আসে, এখানে এসে এখানে স্থিত হয়ে যায়, মানে বিদেশেই স্থিত হয়ে যায় সুন্দর জীবনযাপনের জন্য, ওদেরকে কেন আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি না? এই পয়েন্টটা ধরতে গিয়ে উনি দেবী শেঠির একটা এক্সাম্পল দিয়েছেন। ভারতের বা বিশ্বের সবচাইতে বড় কার্ডিয়াক স্পেশালিস্ট দেবী শেঠির নাম আপনারা শুনেছেন। উনি বর্তমানে ভারতবর্ষে আছেন এবং উনি আগে বিদেশেই ছিলেন। তারপর ভারত সরকার তাকে অনুরোধ করে বলেছে যে তোমার মতো একটা ইন্টেলেকচুয়াল মানুষ যদি বিদেশে পড়ে থাকো, তাহলে ভারতের উন্নতি কী করে হবে? তুমি দেশে চলে আসো, তুমি যা চাও আমরা তোমাকে তাই দেবো। দেবী শেঠি বলেছিলেন, আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই আর একটা গুড স্পেস চাই। ভারত সরকার দিয়েছিল। আজকে দেবী শেঠিকে দিয়ে ভারত তো ভারত, বিশ্বের অনেক রোগীরাই, ইভেন আমাদের বাংলাদেশের অনেক রোগীরাই তাদের জীবন ফিরে পেয়েছেন এবং দেবী শেঠি মানুষের জন্য করে যাচ্ছেন একজন ভারতীয় নাগরিক হিসাবে বিশ্ববাসীর জন্য। এই কথাটা আমাদের আমির মহোদয় বোঝাতে চাইছেন। যেরকম দেবী শেঠি তো বাংলাদেশের অনেকেই আছে, যেমনটি উনি বলেছেন যে এই যে আমরা এয়ারলাইন্সে যে ওয়াইফাই দেখি, এটার সৃষ্টিকর্তা একজন বাংলাদেশি। কথাটা সত্য, কথাটা সত্য। সেই ছেলেটি কেন বিদেশে পড়ে আছে? সে কেন দেশে যাচ্ছে না? সে দেশে যাবে কেন? সে দেশে যাবে তখনই যখন সে পাবে একটা গুড স্পেস, দেশে যাবে তখনই যখন সে পাবে একটা নিরাপত্তা, সে দেশে যাবে তখনই যখন তাকে সেই প্রপার সম্মানটা দেওয়া হবে। এই সম্মানটা উনি চেয়েছেন বারবার এই সংসদে বসে। যারা প্রবাসী আছেন, তারা যারা এই সংসদ গতকালকে দেখেছেন, তাদের মনটা ভরে যাবে। শুধু উনি নয়, উনি প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন। সমস্ত প্রশ্নগুলোর সমাধান করবার জন্য সরকারি দলের নেতারা অনেক কথাই বলেছেন। তারা যে কথাগুলো বলেছেন, এগুলো যদি কিঞ্চিত পরিমাণও পালন করতে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের মতো যারা প্রবাসী আছে তাদের কপাল খুলে গেল। দেখুন, আমি একে করে বলি। হ্যাঁ, ওনার এই কথার পর মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অনেকগুলো প্রমিস করেছেন, ওনারা এই করবেন ওই করবেন, এবং ওনারা এই কথাও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী বাংলাদেশের যে 12 জন সন্তান এই যুদ্ধের সময় ইরাকে মারা গেছে, তাদের প্রতি আপনি খেয়াল রাখবেন। এবং শামা ওবায়েদ ম্যাডাম খেয়াল রেখেছেন। একটি লাশ উনি এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়েছেন, আমরা দেখেছি, এবং এই এক্সাম্পলটা আবার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও টেনেছেন। বাকি কি করেছেন?
এই যে 12 জন মারা গেছেন তাদের পরিবারের জন্য আপনারা কি করেছেন? তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন? তারা কি করে চলছে? তাদের পরিবারের সেই যে একমাত্র আয়কৃত সন্তানটি এই যুদ্ধে মারা গেল, ওরা এখন কি করে আছে? সরকার থেকে কোনো রকম অনুদান দিয়েছেন? তাদের বাড়িতে গিয়েছেন? যাননি, যাবেন। আপনারা এখন প্রমিস করছেন। মাননীয় বিরোধী দলীয় নেতার এই প্রশ্নগুলোর উত্তর সবগুলা দিয়ে আপনারা এটা প্রমিস করছেন এখন থেকে যে সমস্ত সমস্যা প্রবাসীদের আছে সব সরকার একদম দায়িত্ব নিয়ে পালন করবে। যদি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু অন্যান্য মন্ত্রী মহোদয়রা ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে প্রমিস করেছেন, ই পাসপোর্ট MRB পাসপোর্টের যে সমস্যা সেটা সমাধান করে দেবেন। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রমিস করেছেন বিদেশের এমবেসিগুলোকে তড়িৎকর্মা হিসাবে কাজ করবার জন্য। বিদেশের এমবেসি, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি বিদেশের এমবেসি সম্পর্কে কিছুই জানেন না। কেমন ব্যবহার তাদের সাথে করা হয় এখানে যখন কোনো একটা ক্লায়েন্ট যায়, কোনো একটা বাংলাদেশি নাগরিক যে কোনো এমবেসিতে যায়, সেখানে যাবার পর সেখানে যে তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা থাকে, যারা পাসপোর্ট মানে ইস্যু করবার জন্য অ্যাপ্লিকেশনটা নেয়, তার ব্যবহার যদি আপনি দেখেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। অ্যাম্বাসেডার, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, কাউন্সিলর, ওনাদের কথা তো বাদই দিলাম, ওনাদের চেহারা তো আমরা কেউ দেখি না কখনো। আমরা অ্যাম্বাসেডার মহোদয়কে দেখি আলিশান বাড়িতে এখানে আছেন। আমি সুইডেনের কথাই বলছি, এই সুইডেনে যে অ্যাম্বাসেডার আছেন বাংলাদেশের, ওর বাড়ি যদি আপনারা কেউ দেখেন, আমার মনে মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়িতে থাকেন তার চেয়ে কোনো অংশে কম নয়। উনি এই দেশের স্ট্যান্ডার্ডে ওই রকম একটা স্ট্যান্ডার্ডে বাড়িতে থাকেন। কাজটা কি? সপ্তাহে 2-1 দিন যান অফিসে, মানে এমবেসিতে যান, এবং মাঝে মধ্যে মিনিস্ট্রির কাজ থাকে, অমুক মিনিস্ট্রি তমুক মিনিস্ট্রি, সরকারের কোনো মানে এই দেশের সরকারের কোনো দাওয়াত থাকে, দেখা করেন। ওনাকে বাদ দিলাম, উনি অ্যাম্বাসেডার, হি ইজ দ্য মেইন পার্সন অফ বাংলাদেশ। তারপরে যারা আছে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, ভিসা অফিসার, কাউন্সিলর, ইকোনমিক কাউন্সিলর, এরা এমন একটা ভাব দেখায় যে এরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও খেয়াল করে না। এগুলো খেয়াল করেন। আমাদের এই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সব কিছু এলাবোরেটলি বলেছেন, এবং আমাদের সংসদে আজকে যারা ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরু সাহেব, সবাই ছিলেন, সবাই শুনেছেন। এবং আজকের এই সংসদ দেখবার পর যে কোনো প্রবাসী ভাববে যে আমাদেরকে নিয়ে সরকার এত কিছু চিন্তা ভাবনা করছে, আমরা বোধহয় এখন সুখের দিন দেখবো। আসলেও কি দেখবো? এই প্রশ্নটা কিন্তু শফিকুর রহমান সাহেব করেছেন, যে আমরা কি এই সমস্ত আলোচনা করে এখানে আজকে এটা কবর দিয়ে চলে যাব, এর কোনো রেজাল্ট পাবো না, এটাই কি হবে? নাকি এই সরকার বর্তমান সরকার যে আলোচনাগুলো উঠেছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করে বিস্তর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবে? বলেছেন একটা টাস্ক ফোর্স করা হবে, কবে করা হবে জানি না। আরে ভাই, একটা কথা বলি আজকে আপনাদের সামনে, আগে দেশে যেটা পারার সেটাই করেন না। এই যে আমরা নিউজ পেপার দেখলে এবং ফেসবুক খুললে দেখি যে প্রতিদিন প্রবাসীদের ব্যাগ কেটে তার যে মালপত্র নিয়ে যাচ্ছে, আসছে না ক্লিপ, এগুলো কি মিথ্যে? বন্ধ করতে পারছেন? 3 মাস তো হয়ে গেল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান মন্ত্রী, মাননীয় সিভিল এভিয়েশন মন্ত্রী, আগে এইটা বন্ধ করেন ভাই। প্রবাসীদের আপনারা মাথায় তুলে রাখবেন। রেমিটেন্স যোদ্ধারা এই দেশের সম্পদ বুলি হারিয়েছেন, আপনারাও হারিয়েছেন, এর আগে হাসিনাও হারিয়েছে। ইভেন কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় কিছু নিয়মকানুন হবে বলে শুনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম একটাই নিয়ম হয়েছে, একটা টেলিফোন বুথ হয়েছিল, বিনা পয়সায় কথা বলা যায়, আর কিছু হয়নি। আপনারা করুন, কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নয়, আমাদের বিরোধী দলের নেতাও বলেছেন, এই যে প্রবাসী যাবার যে প্রধান এবং প্রথম উদ্যোগটা ছিল আপনাদেরই প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের, ওনার সম্মানটা রাখুন। এগুলো সমাধান করা খুব একটা বড় ব্যাপার নয়, আগে ঘর থেকে শুরু করুন, আগে ঢাকা এয়ারপোর্টটাকে ঠিক করুন, ওখানে এই যে ব্যাগ কাটা এটাকে বন্ধ করুন। একটা প্রবাসী আসলে তার সাথে যেন একটু ভালো ব্যবহার করে ইমিগ্রেশন অফিসাররা, তার সাথে যেন সেখানে যে লোডিং বয় টয় থাকে বা অন্যান্য কাস্টমস ক্লিয়ারেন্স যারা করেন তারা যেন একটু সুন্দর ব্যবহার করে। মুখের মিষ্টি দিয়ে তো ভাই একটা মানুষের মন জয় করা কোনো ব্যাপারই না, কিন্তু আপনারা সেটা করেন না। আমরা দেখেছি প্রবাসীদের গায়ে হাত তুলেছেন। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।